আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য কবিটেক বাংলা আজকে পদার্থবিজ্ঞানের 3টি সুপার সাজেশন সমাধান নিয়ে এলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোর প্রতিফলন থেকে ইতিমধ্যে আমি 4টি সৃজনশীল আপনাদের দিয়েছিলাম সুপার সাজেশন। তার ভিতরে একটি সৃজনশীল আমি প্রথম যে সৃজনশীল ছিল সেটি সমাধান করে দিয়েছিলাম। আজকে এরপরে যে 3টে সৃজনশীল আছে আলোর প্রতিফলন থেকে, সেই 3টি সৃজনশীল আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি। আমি এখানে দুটি সৃজনশীল লিখে রেখেছি, যেটা 2 এবং 4 নম্বর, আর 3 নম্বরটা আমি স্ক্রিনে দেখাবো। এখানে 2 নম্বর যে সৃজনশীলটা আমরা দেখতে পাচ্ছি, এখানে উদ্দীপক আছে এতটুকু আছে, এখান থেকে এতটুকু হচ্ছে উদ্দীপক, একটু খেয়াল করবেন। এখান থেকে এতটুকু আছে উদ্দীপক যে একটি অবতল দর্পণের মেরুবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু অবস্থিত। বস্তুটি প্রধান ফোকাসে হয়, দর্পণের সামনে অসীমে এর প্রতিবিম্ব গঠিত হয়। এখান থেকে বক্রতার ব্যাসার্ধ কাকে বলে ক নম্বর যে প্রশ্নটি আছে। তো বক্রতার ব্যাসার্ধ আমি যে আপনাদের ক নম্বরে সুপার সাজেশন দিয়েছিলাম সেখানেও বক্রতার ব্যাসার্ধ কাকে বলে দেওয়া ছিল। তারপর আমি একবার বলে দিচ্ছি আপনাদের যে দর্পণটি যে গোলকের অংশ বিশেষ, দর্পণটি যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের বক্রতার ব্যাসার্ধই হচ্ছে, সেই গোলকের ব্যাসার্ধই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আবার বলছি, দর্পণটি যে গোলকের অংশ বিশেষ, সেই গোলকের ব্যাসার্ধই হচ্ছে এই দর্পণের বক্রতার ব্যাসার্ধ। এরপর খ নম্বর প্রশ্ন, বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের পার্থক্য লেখো। এটি আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, আর এই ভিডিওর লাস্টে আমি এই প্রশ্নগুলোরই পিডিএফ আকারে একটা ফাইল দিয়ে দেবো। আপনারা সেখান থেকেও বুঝে নিতে পারবেন যদি এখন আপাতত মিস্টেক করে ফেলেন, অথবা এখান থেকে বোঝার পরে গুছিয়ে কিভাবে লিখবেন সেটি ওখান থেকে দেখে নেবেন। বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের পার্থক্যে আপনি প্রথমে যেটি করবেন, এটা অবশ্যই বক্স আকারে দিবেন, এবং প্রথমে প্রশ্ন যেহেতু বলেছে বাস্তব, সেই ক্ষেত্রে আপনি প্রথম বক্সে বাস্তবের গুলো লিখবেন, পরের গুলো অবাস্তব লিখবেন। এবং মাঝে মাঝে প্রশ্ন কি হয়, ঘুরিয়ে দেয়, প্রথমে অবাস্তব দেয় পরে বাস্তব দেয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে বক্সটা করবেন সেই বক্সে প্রথম বক্সে অবাস্তবটা লিখবেন আর পরের বাক্স হচ্ছে বাস্তব লিখবেন। এখন আমাদের যেহেতু প্রশ্নে আছে বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্বের পার্থক্য, সেই ক্ষেত্রে আমরা প্রথমে বাস্তব, তো বাস্তবের প্রথমে সংজ্ঞা দিবেন, অবাস্তবের সংজ্ঞা দিবেন। পরের লাইনে যে বক্সটা করবেন 2 নম্বর, যে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মির প্রকৃত মিলনের ফলে বাস্তব বিম্ব গঠিত হয়। আমরা এখানে গ নম্বর ঘ নম্বর যখন ব্যাখ্যা করবো তখন বাস্তব প্রতিবিম্ব কি তখনও আপনি বুঝতে পারবেন রশ্মিগুলো আসলে মিলিত হলো কিভাবে। বাস্তব অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিফলিত প্রতিসরিত রশ্মি প্রকৃত মিলিত হয় না, মিল করে নিতে হয়। এরপর 3 নম্বর হচ্ছে চোখে দেখা যায় পর্দায়ও ফেলা যায়। বাস্তব প্রতিবিম্ব হচ্ছে চোখেও দেখা যায় পর্দায়ও ফেলা যায়, অবাস্তব প্রতিবিম্ব কিন্তু পর্দায় ফেলা যায় না। 4 নম্বর হচ্ছে অবতল দর্পণ ও উত্তল লেন্সে। অবতল দর্পণ, দর্পণের ক্ষেত্রে অবতল আর লেন্সের ক্ষেত্রে উত্তলে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, আর সব রকম দর্পণ ও লেন্সে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। এটা হচ্ছে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের বৈশিষ্ট্য বা পার্থক্য গেল। এখন গ নম্বর যে প্রশ্ন আছে যে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা বক্রতার ব্যাসার্ধ বের করার এর আগেরটাও গ নম্বর দেখেছিলাম। বক্রতার ব্যাসার্ধ বের করার যে সূত্র যে হচ্ছে ছিল F সমান হচ্ছে R/2 ছিল, সেই সূত্র দিয়ে কিন্তু আমরা প্রশ্নটা করে ফেলতে পারবো, সমাধান করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের এখানে দেওয়া আছে কি দেখেন, আমাদের একটি অবতল দর্পণের মেরু থেকে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু আছে, 10 সেন্টিমিটার দূরে বস্তু আছে। তো এই বস্তুটার হচ্ছে ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব কি হবে? 10 সেন্টিমিটার। গ নম্বরটা একটু খেয়াল করবেন যে গ নম্বর যদি আমি সমাধান করি, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব F সমান আছে 10 সেন্টিমিটার, যা আছে তাই লিখে দিলাম 10 সেন্টিমিটার। আর আমাদের বের করতে হবে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ R সমান কত বের করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখুন তো, আমরা কি জানি যে ফোকাস দূরত্ব F সমান হচ্ছে R/2। এই সূত্রটা আমরা জানি যে দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব F, ছোট হাতের F সমান R/2, মানে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এখান থেকে যদি R এর মান বের করতে চাই, তাহলে F এর নিচে মনে মনে কি 1 আছে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, R গুণ করে R এর সাথে 1 গুণ করলে R হয়, আর 2 এর সাথে F গুণ করলে হবে 2F।
এখন 2 ইন্টু এফ, এফ এর মান কত পেলাম 10 সেন্টিমিটার প্রশ্নে দেওয়া আছে, তাহলে 10 এর সাথে 2 গুণ করলে হবে আমাদের হচ্ছে 20 সেন্টিমিটার। এটা কিন্তু গ নম্বরের উত্তর। তাহলে এতটুকু করলে আপনার গ নম্বর শেষ হয়ে যাচ্ছে। আর আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ কাকে বলে। এরপর একটু খেয়াল করবেন যে আমাদের ঘ নম্বর প্রশ্নটা কি বলেছে। ঘ নম্বর প্রশ্ন বলেছে যে দর্পণটিতে কিভাবে দেখেন, ঘ নম্বর প্রশ্ন, দর্পণটিতে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্র এঁকে দেখাও এবং প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি। যেহেতু এটি বলা হয়েছে অবতল দর্পণ, তাহলে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রতিবিম্ব দুই প্রকার হয়েছিল, একটা বাস্তব এবং অবাস্তব। এর আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম। দেখেন একটু খেয়াল করবেন, আমি এখানে আপনাদের মূল বিষয়টা দেখাই দিচ্ছি, পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমাদের এটা অবতল দর্পণ হয়, এটা আমরা মনে করলাম হচ্ছে আমাদের কেন্দ্র, আর এটা হচ্ছে প্রধান ফোকাস, হ্যাঁ, আর এটা হচ্ছে কি মেরু, এটা হচ্ছে এম প্রাইম, একটি হচ্ছে এম পি, এম প্রাইম একটি অবতল দর্পণ। এখান থেকে আমরা সমাধান করার যদি চেষ্টা করি, একটু খেয়াল করবেন যে আমরা যদি বাস্তব প্রতিবিম্ব গঠন করতে চাই, তাহলে লক্ষ্য বস্তু কোথায় নিতে হবে, কেন্দ্রের বাইরে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে একটি লক্ষ্য বস্তু নিই এতটুক, তাহলে দেখেন এভাবে আসলো, প্রধান ফোকাস দিয়ে ফিরে চলে গেল। আমি বলেছিলাম আপনাদের এই প্রতিবিম্ব গঠন করতে হলে এই যে চিত্র, এটা কম্পাস ধরবেন, এখানে কেন্দ্রে এই জায়গায় ধরে একটি কম্পাস দিয়ে এরকম করে বৃত্ত চাপ এঁকে নেবেন, তাহলে কিন্তু এই দর্পণটা গঠিত হবে। তাহলে চিত্রটা অনেক সুন্দর হবে। কখনোই হাত দিয়ে এই দর্পণের চিত্রটা অঙ্কন করবেন না। তাহলে এখন আরেকটা আমরা দর্পণ, আরেকটা লক্ষ্যবস্তু থেকে এই যেখান থেকে কেন্দ্র দিয়ে কি করব, ফিরিয়ে দিব, এভাবে হবে, হ্যাঁ। তাহলে আমাদের এই প্রতিফলিত রশ্মিদ্বয় যেখানে মিলিত হলো, সেখান থেকে কিন্তু আমাদের দর্পণ কি হলো, আই গঠিত হলো, মানে ইমেজ তৈরি হলো। সেটা আমরা নাম দিতে পারি আইবি ইত্যাদি দিতে পারি। তো এখানে আমরা বি দিয়ে দিতে পারি, আইবি দিয়ে দিলাম। আর এখানে যে লক্ষ্যবস্তু ছিল সেটা নাম দিলাম ও এ। এখন দেখেন এই যে বাস্তব, এটা কোন অবতল দর্পণের ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব অবস্থান, প্রকৃতি, আকৃতি নির্ণয় করতে বলছে। এটা বাস্তবের ক্ষেত্রে যদি আমরা অবস্থান নির্ণয় করি, অবস্থান, তাহলে এই বিম্বটা এতটুক, এটা গঠন হলো কোথায়, দর্পণের সামনে গঠন হয়েছে না, তাহলে আমরা কিন্তু দিতে পারি দর্পণের সামনে রয়েছে, দর্পণের সামনে, অবস্থান দর্পণের সামনে। এরপরে আকৃতি, আকৃতি মানে লক্ষ্যবস্তু ছিল কতটুক আর প্রতিবিম্ব গঠন হলো কতটুক, এটা হচ্ছে আকৃতি। তাহলে আমরা যখন অবাস্তব প্রতিবিম্ব দেখব, তখন দেখব যে হচ্ছে লক্ষ্যবস্তু যা ছিল আর প্রতিবিম্ব কি হচ্ছে, ছোট হয়ে গেছে। ছোট হলে আর একটা ভালো শব্দ কি বলেছিলাম, খর্বিত। ছোট মানে হচ্ছে কি খর্বিত, এটা একটু মনে রাখবেন। এরপর হচ্ছে প্রকৃতি, হ্যাঁ। প্রকৃতি কিভাবে লিখবো, এটা কি সামনে হয়েছে, সামনে হলে কি সৎ, এটা হচ্ছে সৎ বিম্ব, ও নিচের দিকে হয়েছে, এই জন্য এটা হবে কি উল্টো, সৎ ও উল্টো। এই তিনটা আপনার মূল জিনিস লিখতে হবে, যেটা আমাদের প্রশ্নে বলেছে অবস্থান, প্রকৃতি এবং আকৃতি উল্লেখ করতে হবে। তাহলে প্রথমে এই চিত্রটা অঙ্কন করে আমাদের কিভাবে রশ্মিগুলো আসলো দু এক লাইন লিখতে হবে, তারপর অবস্থান, আকৃতি, প্রকৃতি লিখে দিতে পারলে আমরা কিন্তু ফুল নাম্বার পাচ্ছি। তো এটা হলো বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে। এখন যদি আমরা অবাস্তব প্রতিবিম্বের জন্য চিত্র অঙ্কন করি, তাহলে একটু খেয়াল করবেন, অবাস্তব প্রতিবিম্ব একই রকম অবতল দর্পণ, এটা হচ্ছে আমরা কেন্দ্র নিলাম, আর এটা হচ্ছে প্রধান ফোকাস নিলাম, হ্যাঁ। তাহলে এখন অবতল দর্পণের ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব গঠন করতে হলে লক্ষ্যবস্তু মেরু, এটা হচ্ছে মেরু, আর এটা হচ্ছে প্রধান ফোকাস, মেরু এবং প্রধান ফোকাসের মাঝে নিতে হবে। কি বলেছি, অবতল দর্পণের ক্ষেত্রে অবাস্তব প্রতিবিম্ব গঠন করতে হলে লক্ষ্যবস্তু, প্রধান ফোকাস ও মেরুর মাঝে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে একটি লক্ষ্যবস্তু নিই, তাহলে দেখেন এই বরাবর এসে এটা প্রধান ফোকাস দিয়ে চলে গেল। আর যদি আমরা কেন্দ্রের কথা চিন্তা করি, কেন্দ্র দিয়ে এসে কি হবে, কেন্দ্র দিয়ে ফিরে চলে গেল। এখন দেখেন তো এই যে ফিরে চলে আসলো দুটি রশ্মি, এটা কি মিলিত হলো না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি করব, এটা পেছনের দিকে বর্ধিত করব, এটা পেছনের দিকে বর্ধিত করব, করে দেখেন পেছনের দিকে বর্ধিত করলে তারা মনে হচ্ছে এখানে মিলে গেল। তাহলে এই এতটুকু হচ্ছে আমাদের, এটা আমরা বি দিলাম, এটা আই দিলাম, ইমেজ, হ্যাঁ। তো এই ক্ষেত্রে একটু খেয়াল করবেন, এটা হচ্ছে ও এ লক্ষ্যবস্তু। তো এখানে কিন্তু প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর মিলিত হয় নাই, আমরা পেছনের দিকে নিজেরা কি করে নিয়েছি, মিলিত করে নিয়েছি।
সেই ক্ষেত্রে এটা হচ্ছে অবস্থান। যদি আমরা চিন্তা করি তখন ওই যে আমরা বাস্তব এবং অবাস্তবের ক্ষেত্রে কিন্তু পার্থক্য বলেছিলাম যে প্রতিফলিত রশ্মিগুলো তখন ওই চিত্রে কি হলো, মিলিত হয়ে গিয়েছিল এখানে, আর অবাস্তবের ক্ষেত্রে মিলিত হয় না, মিলিত হচ্ছে বলে মনে হয় অথবা মিলিত করে নিতে হয়। এখন অবস্থান যদি আমরা লিখতে চাই এই অবাস্তবের ক্ষেত্রে অবস্থান, তাহলে এটা কি হচ্ছে দর্পণের পিছনে, দর্পণের পিছনে হয়েছে। এরপর আকৃতি যদি আমরা লিখি, আকৃতি কেমন হয়েছে, লক্ষ্যবস্তু ছিল এখান থেকে এতটুকু মাত্র, এখন বিম্বটা কত বড়, বড় হয়ে গেল না, বড় হলে আমরা কি বলছিলাম, বিবর্ধিত, বিবর্ধিত। এরপর প্রকৃতি কেমন হবে, যেহেতু আমরা মিলিত করে নিয়েছি এটা অবশ্যই কি হবে, অসৎ হবে। আর অসৎ হলে এটা কোন দিকে হয়েছে, প্রধানাঙ্কের উপরের দিকে সোজা হয়েছে, এজন্য এটা হবে অসৎ ও সোজা। তো এতটুকু হচ্ছে 2 নম্বর যে সৃজনশীলের ঘ নম্বর প্রশ্নটি, সেটি হচ্ছে আমাদের বলেছে যে দর্পণটিতে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণটিতে 2 ভাবে প্রতিবিম্ব গঠন হবে, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। এরপর আমরা চলে যাব সরাসরি 4 নম্বর প্রশ্নে, একটু খেয়াল করবেন 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নটি আমাদের বলেছে, 4 নম্বর প্রশ্নটি বলেছে, এটা যাই হোক আমাদের সাবজেক্ট হচ্ছে ফিজিক্স 2, হ্যাঁ ফিজিক্স 2। আচ্ছা 4 নম্বর প্রশ্নে আমরা এরকম একটা চিত্র দেখেছি, যারা সুপার সাজেশনটা লক্ষ্য করেছেন। এই চিত্র থেকে আমাদের ক নম্বর প্রশ্ন আছে, প্রতিবিম্ব কি, দর্পণের ব্যবহার কি। তো প্রতিবিম্ব কি, দর্পণের ব্যবহার কি, এটা আমরা সবাই জানি। প্রতিবিম্ব এতক্ষণ অনেকগুলো আঁকালাম, আর দর্পণের ব্যবহারও আমি চিত্রে আপনাদের সমাধান করে দেব, প্রশ্ন দিয়ে দিব, একবার করলে আপনারা পারবেন। এখন আমি সরাসরি চলে যাচ্ছি এই গ নম্বর এবং ঘ নম্বরে, একটু খেয়াল করবেন। গ নম্বর বলেছে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। একটা বিষয় চিন্তা করেন, এই আলোর প্রতিফলন থেকে আমি যে 4টা প্রশ্ন দিয়েছি, 4টা প্রশ্নে কিন্তু আপনাদের কি আছে, বক্রতার ব্যাসার্ধ রিলেটেড প্রশ্ন আছে। হয় ফোকাস দ্রুত নির্ণয় করো, না হলে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এটাও আপনাদের পরীক্ষায় 100% থাকবে, গ নম্বরে এই প্রশ্নটা মাস্ট থাকবে, তার মানে আপনারা এটা শিখতেই হবে। তো এই জায়গাটায় একটু খেয়াল করেন, চিত্রে এখানে আমি দিয়ে দিয়েছি ফোকাস যে দূরত্ব আছে, ফোকাস দূরত্ব আছে 50 সেন্টিমিটার। এই 50 সেন্টিমিটার থেকে আমরা বক্রতার ব্যাসার্ধ বের করব। তাহলে এই 4 এর গ নম্বর যদি আমরা একটু খেয়াল করি, তাহলে ফোকাস দূরত্ব আছে f সমান 50 সেন্টিমিটার, আর আমাদের বের করতে হবে ব্যাসার্ধ বা বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ আর সমান কি সেটা বের করতে হবে। তাহলে আমরা f সমান জানি r/2, একই রকম f সমান কি জানি r/2। সেক্ষেত্রে আমরা r এর মান বের করতে হলে কি করব, সেই তখন দেখেছিলাম r সমান কি হবে, r সমান এখানে হবে f এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে 2f। তাহলে আমরা যদি r এর মান এখানে রাখি 2 এর জায়গায় 2, আর f এর মান আছে 50 সেন্টিমিটার, 50 এর সাথে 2 গুণ করলে হয় 100 সেন্টিমিটার। এটা কিন্তু r এর মান, হ্যাঁ এটা অ্যানসার। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই সেন্টিমিটারকে মিটার করতে পারেন। সেন্টিমিটারকে মিটার করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, সেই ক্ষেত্রে 100 দিয়ে ভাগ করলে কিন্তু এটা 1 মিটার হয়ে যায়, হ্যাঁ। তো এটাও দিতে পারেন অ্যানসার। তো এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান, যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, সেটা করে দিলাম। এরপর মূল যে বিষয়টা সেটা একটু খেয়াল করবেন, উদ্দীপকে উল্লেখিত দর্পণে অসৎ বিম্ব কিভাবে পেতে পারি সেটা ব্যাখ্যা করতে বলেছে। তো অলরেডি প্রশ্ন যেটাই চিত্র আছে, এই চিত্রে কিন্তু অসৎ বিম্ব গঠন করা রয়েছে, আপনি জাস্ট কিভাবে গঠন হবে সেটি লিখে দিবেন। তো এর আগেও আমরা ঘ নম্বরটা দেখেছি, যে আর চিত্র একবার আপনাদের একটু দেখায়, একটু খেয়াল করবেন। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস F, আর এটা হচ্ছে P। তো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা অবাস্তব প্রতিবিম্ব গঠন করতে হলে কি করব, লক্ষ্যবস্তু মেরু এবং প্রধান ফোকাসের ভিতরে দিব। তো প্রধান ফোকাসের ভিতরে যদি আমরা এখানে নিই, ওই যে দেখেন এখান থেকে লক্ষ্যবস্তু নেওয়া আছে, তো এখান থেকে নিলে আমাদের এই বরাবর থেকে প্রধান ফোকাসে চলে আসলো, আরেকটি এই বরাবর থেকে এই বরাবর চলে আসলো, আর এটা আমরা এই পাশে মিলিত করে দিলাম। এরকম একটা চিত্র ওখানেও দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এখানে
ও এ ও যেভাবে দেওয়া আছে চিত্রে আপনি এভাবে সুন্দর করে চিত্র আঁকে দিবেন। এখন ব্যাখ্যা করবেন যে একটি লক্ষ্যবস্তু প্রধান ফোকাস এবং মেরুর মাঝে, সেটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য হচ্ছে কি এ ও। এখান থেকে আমরা ও থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল করে দিলাম, সেটা প্রতিফলিত হয়ে এই বরাবর ফিরে চলে গেল, আর একটা কেন্দ্র দিয়ে এসে কেন্দ্র দিয়ে ফিরে চলে গেল, আর কেন্দ্র এটা প্রতিফলিত আমরা পেছনের দিকে বর্ধিত করে এখানে আই বিন্দুতে কি হলো, মিলিত হলো। তাহলে এটা হলো বিম্ব। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, তাহলে আমরা ব্যবস্থা নিলাম কি, লক্ষ্যবস্তু কোথায় রাখতে হবে, অবাস্তব প্রতিবিম্ব গঠন করতে হলে লক্ষ্যবস্তু রাখতে হবে কোথায়, লক্ষ্যবস্তু রাখতে হবে হচ্ছে আপনার প্রধান ফোকাস মেরুর মাঝে, এখানে হোক এখানে হোক এখানে হোক রাখলে অবাস্তব প্রতিবিম্ব গঠন হবে। তাহলে কি পদক্ষেপ নিতে হবে, ব্যবস্থা নিতে হবে, লক্ষ্যবস্তু প্রধান ফোকাস আর মেরুর মাঝে নিতে হবে। তারপর আপনি ব্যাখ্যা করবেন, আগে যেটা আমরা দেখলাম একই রকম ব্যাখ্যা করে দিলেই হচ্ছে। এখানে অবস্থান প্রকৃতি আকৃতি লিখে দিবেন। অবস্থান কি, দর্পণের পেছনে। প্রকৃতি কেমন, প্রকৃতি হচ্ছে অসৎ এবং উপরের দিকে যেহেতু হচ্ছে সোজা, আর আকৃতি কেমন, অবশ্যই কি বড় হয়েছে মানে বিবর্তিত হয়েছে। তো এই হচ্ছে দুটি প্রশ্ন, 2 এবং 4 নম্বর প্রশ্ন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আপনার যেটা করবো সেটা হচ্ছে মাঝে তিনটা ছিল, সেটা আমি আপনার স্ক্রিনে যে শেয়ার করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের এই দুটি প্রশ্ন অবশ্যই শিখতেই হবে। তো চলুন শুরু করি। যে এই 3 নম্বর প্রশ্ন ছিল, 3 নম্বর প্রশ্নটির সমাধান দেখি। আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বলেছিলাম এখান থেকে যে 3 নম্বর যেই সৃজনশীলটা আছে সেটি স্ক্রিনে শেয়ার করাবো, একটু খেয়াল করবেন। এখানে আমি আপনাদের টোটাল 3টা সৃজনশীলের সমাধান করে দিয়েছি, আর 2 নম্বর তো গ ঘ বুঝিয়ে দিয়েছি পড়ে। তাছাড়া এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে বাস্তব অবাস্তব প্রতিবিম্বের যে পার্থক্য আছে সেই পার্থক্য কিন্তু পড়ে নেবেন। গ নম্বরে যে উত্তর আছে সেটিও কিন্তু দেখবেন, এবং ঘ নম্বরের মূল জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। কিভাবে লিখতে হবে একটু বর্ণনা এখান থেকে একবার পড়লে আপনাদের হয়ে যাবে। এটি হচ্ছে 3 নম্বর, একটু খেয়াল করি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম একটি চিত্র আপনারা দেখতে পেয়েছেন। এখান থেকে আলোর প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিফলনের সূত্রগুলো লেখো। তো আলোর প্রতিফলন কাকে বলে একটু খেয়াল করি। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে বা এক মাধ্যম থেকে চলতে চলতে অন্য মাধ্যমের কোনো তলে আপাতিত হয়, তখন 2 মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের সূত্র আমরা জানি দুটি, একটা হচ্ছে আপাতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে, আর 2 নম্বর হচ্ছে প্রতিফলন কোণ আর আপাতন কোণ সবসময় পরস্পর সমান হয়। গ নম্বর প্রশ্ন হচ্ছে আলোর প্রতিফলন কয় প্রকার। আলোর প্রতিফলন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন কি, নিয়মিত প্রতিফলন একটু খেয়াল করবেন যে এখানে চিত্র দেখেই আপনারা বুঝতে পারছেন যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপাতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুলো সমান্তরাল থাকে এবং অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাকে আলোর নিয়মিত প্রতিফলন থাকে। তার মানে দেখেন আসলেও সমান্তরালভাবে সবগুলো, আবার গেলেও সমান্তরালভাবে, এগুলো হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন। আর অনিয়মিত প্রতিফলন হচ্ছে যদি এক স্বচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি একটি তলে পড়েছে, পড়ার পর প্রতিফলিত হওয়ার সময় দেখেন এলোমেলোভাবে গেছে, মানে নিয়মিত হয় নাই, অপসারী বা অপসারিতে পরিণত হয় নাই, সেগুলোকে বলা হবে অনিয়মিত প্রতিফলন। আর ঘ নম্বর প্রশ্নটি ছিল আলোর যে প্রধান ধর্মগুলো। আলোর এখানে আমি 6টি ধর্ম দেখানোর চেষ্টা করেছি, যে কোনো স্বচ্ছ সমস্ত মাধ্যমে আলো সরল পথে চলে, কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো একটি নির্দিষ্ট বেগে চলে, যেখানে শূন্য স্থানে বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর আলো প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার সমবর্তন বিরুৎসর্গ এবং সমবর্তন ঘটে। আলো এক প্রকার শক্তি। 5 নম্বর হচ্ছে আলো এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ, আর 6 নম্বর হচ্ছে কোনো কোনো ঘটনায় আলো তরঙ্গের ন্যায় আচরণ করে, আবার কখনো কখনো আলো কণার ন্যায় আচরণ করে। এই হচ্ছে আপনার 3 নম্বর যেই প্রশ্ন আমি বলেছিলাম শেয়ারে দেখাবো। এরপর 4 নম্বর প্রশ্নটিরও আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে, উত্তর আছে। আর দর্পণের ব্যবহার, সমতল দর্পণের 2টি ব্যবহার দিয়েছি, অবতল দর্পণের 3টি ব্যবহার দিয়েছি, এবং উত্তল দর্পণের আরও 2টি ব্যবহার দিয়েছি। এছাড়া গ নম্বর প্রশ্ন এখানেও দেওয়া আছে, একটু খেয়াল করবেন। ঘ নম্বরটিও আমি এখানে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, পিডিএফ আকারে আপনাদের দিয়ে দিব, আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে আপনাদের আলোর প্রতিফলন 3টি সৃজনশীল আমি দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করতে চাচ্ছি। কোনো সাজেশন নিয়ে উত্তর নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।